জয় হিন্দ বন্ধুরা, আমি দেই পার আপনারা দেখছেন আপডেট ইন্ডিয়া বাংলা। বন্ধুরা, এই মুহূর্তে যে খবরটা বেরিয়ে আসছে না, সেটা অনেকটা চিন্তার আবার অনেকটা আনন্দেরও বলতে পারেন। আপনারা স্ক্রিনে যে ছবিটিকে দেখছেন, এটা হচ্ছে সেই সময়ে, মানে যখন পূর্ব পাকিস্তানকে ডিভাইডেড করে বাংলাদেশ নামে নতুন রাষ্ট্র তৈরি করা হয়, আর পাকিস্তানকে সেখান থেকে ভাগিয়ে একদম পুরো খেদিয়ে দিয়ে ভারতের কাছে পাকিস্তানের 93,000 সেনাকে সারেন্ডার করা হয়। সেই সময় না আমি ছিলাম, না আপনি ছিলেন, না অন্য কেউ এই দৃশ্যটাকে দেখেছে। কিন্তু ইতিহাসের পাতায় আপনারা যে স্ক্রিনে যে ছবিটিকে দেখতে পাচ্ছেন, সেটা স্বর্ণাক্ষরে লেখা আছে। কিন্তু রিসেন্ট 2025-এ অপারেশন সিঁদুরকে নিয়ে পাকিস্তানের যেভাবে কোমরকে ভাঙা হয়েছে, এই দৃশ্যটা কিন্তু দ্বিতীয়বার আমাদের কপালে জুটছিল। কিন্তু কি আর করব, হতে হতেও শেষে গিয়ে আর হলো না, শুধুমাত্র আমেরিকার কারণে আর কিছু কারণের জন্য। সেই কারণটাই আমি আপনাদের সামনে বলতে চলেছি। প্রথমের দিকে খবরটা আমিও কিন্তু বিশ্বাস করিনি, কিন্তু অল ওভার সমস্ত পয়েন্টগুলোকে যদি এক জায়গায় জড়ো করা হয়, তাহলে কিন্তু এটা একদমও ফেলে দেওয়া যাচ্ছে না। হোক বা না হোক পরের কথা, কিন্তু সিচুয়েশনে যে সমস্ত ইনসিডেন্টগুলো ঘটেছে, সেটা অবশ্যই আপনাদের জানানো প্রয়োজন বলে আমি মনে করি। দেখুন, খবর বেরিয়ে আসছে পাকিস্তানের নিউক্লিয়ার উইপন জমিতেই ধ্বংস হয়ে গেছে। হয়তো হতে পারে পাকিস্তানের সমস্ত নিউক্লিয়ার উইপন নয়তোবা কিছু সংখ্যক হলেও ধ্বংস হয়েছে মাটির ভেতরে। আর এটাকে নিয়ে এই মুহূর্তে ভীষণ চর্চা হচ্ছে সমস্ত সোশ্যাল মিডিয়ায়। তাই সবার প্রথমে আপনারা এই ভিডিওটিকে আগে ভালো করে দেখে নিন, তারপরে আমি আপনাদের সামনে কিছু কথা বলছি। अब जिस केस के अंदर इनको अलग रखा है, उसके बाहर आपका स्पेशल एक्सप्लोजिव्स होता है, which propels these two masses to join together, attain critical mass, and the nuclear explosion takes place. अगर वो नहीं होता है तो you have what is known as a radiological cook-off, and it gives out local radiation. अब उसके अंदर स्पेशल प्लेसेस होते हैं जिसके अंदर रखते हैं, कितने कुक ऑफ हुए आई कांट आंसर, बट 4.0 इन द रिएक्टर स्केल मतलब 1-2 तो कुक ऑफ हुए हैं। एंड व्हेन दैट हैज बीन डन, यू हैव हिट द टनल एंट्रेंसेस। इफ आई रिमेंबर करेक्टली, किराना में 6 की 7 है और हमने तकरीबन 5 पे ठोका है, तो टनल एंट्रेंस सील्ड है। तो एंड इट इज एन अंडरग्राउंड थिंग, पूरा टनलिंग करके अंडरग्राउंड है, तो जितने बंदे वहां थे वो तो मतलब थैंक यू। एंड जो बचे कुचे हैं, अगले कम से कम 1000 साल के लिए तो कोई उसके अंदर जा नहीं सकता, रेसिडुअल रेडिएशन रखा हुआ है। কি ভিডিও তো দেখলেন, কিছু কি বুঝতে পারলেন? যদি না বুঝে থাকেন, তাহলে আমি আপনাদের এবার থেকে বোঝাই বা একটু বলে দিই ব্যাপারটা কি হয়েছে। আসলে বন্ধুরা, ভারত যখন পাকিস্তানের ঘরের ভেতরে রিটেলিয়েশন হিসেবে স্ট্রাইক করলো, তো সেই রিটেলিয়েশনে ভারতের ব্রহ্মোস দ্বারা পাকিস্তানের অলমোস্ট এয়ারবেসে বা সমস্ত এয়ারবেস গুলোকে সঠিকভাবে টার্গেট করা হয়েছে, যার ছবি বিফোর অ্যান্ড আফটার সমস্ত কিছু কিন্তু পাবলিক প্ল্যাটফর্মে উপস্থিত করে দিয়েছে ভারতীয় সেনা। আর এটা কিন্তু পাকিস্তানের পরে লোকাতে পারেনি, তার ভিডিও, তার বিভিন্ন রকম প্রমাণ সোশ্যাল মিডিয়ায় অ্যাভেলেবেল, যেটা আপনারাও দেখেছেন। কিন্তু সারগোথা এয়ারবেস পাকিস্তানের কাছে সবথেকে একটা গুরুত্বপূর্ণ এয়ারবেস ছিল। আর এই সারগোথা এয়ারবেসটি পাকিস্তানের কিরনা হিলের কাছে অবস্থিত, হ্যাঁ মানে কিরনা পাহাড়ের কাছে, যেখানে ভারত সারগোথা এয়ারবেসের কাছেও হামলা করেছিল বলা হচ্ছে। কিরনা হিলের ওপর ভারত 2টো ক্লাস্টার বোমকে ফেলেছিল, হ্যাঁ। আর এই কিরনা হিলের ওপর পাকিস্তান তাদের নিউক্লিয়ার ফ্যাসিলিটিকে তৈরি করে রেখেছে, যেখানে পাকিস্তানের নিউক্লিয়ার ওপেন স্টোরেজ এমনকি এখনো অনেক টেস্টও করেছে পাকিস্তান। আর এই যে কিরনা হিলের উপর পাকিস্তান তাদের নিউক্লিয়ার স্টোরেজকে তৈরি করে রেখেছে, যেটা এখনো আছে। নিউক্লিয়ার ওয়ারহেড, নিউক্লিয়ার বোম সমস্ত কিছু তাদের এই পাহাড়ের গুহায় রেখে দিয়েছে, যেখানে পাকিস্তানি সেনা থেকে পাকিস্তান নিউক্লিয়ার ওপেনের সাথে যুক্ত মানুষগুলো, বৈজ্ঞানিক বা সায়েন্টিস্ট গুলো সেখানে কর্মরত। পাকিস্তানের দাবি, এটার উপর কোন রকম এয়ার স্ট্রাইকের প্রেসার পড়বে না, এমনটাই ভাবতো পাকিস্তান। তবে আশা করা হচ্ছে যে এই পাহাড়ের উপর ভারত বাংকার বিরোধী 2টো ক্লাস্টার বোমকে ফেলেছিল, যেটি পিন পয়েন্ট অ্যাকুরেসির সাথে হিট করে। আর এর উদ্দেশ্য ছিল ভারত যেন পাকিস্তানকে এটা দেখাতে পারে বা প্রমাণ করতে পারে যে ভারতের হাত কতটা দূর পর্যন্ত লম্বা, ভারত পাকিস্তানের ঘরের ভেতর পর্যন্ত পাকিস্তানকে মেরে আসতে পারে। বলা হচ্ছে এই অ্যাটাকের পরেই কিন্তু
পাকিস্তান আমেরিকার সাথে লাগাতার সম্পর্ক করে। আর এই সম্পর্কের জেরে আমেরিকার ডেপুটি ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স একটি স্টেটমেন্ট দিয়েছিল, যেটা আপনাদের প্রায় সকলে কম বেশি জানেন বা শুনেছেন। উনি ভারত পাকিস্তান যুদ্ধকে নিয়ে একটাই কথা বলেছিল যে দেখুন, এটা আমাদের বিজনেস নয়, ভারত আর পাকিস্তানের এটা অন্তর্নিহিত ম্যাটার, এটা ভারত আর পাকিস্তান নিজেরাই শুধরে নিক। কিন্তু ভারত আর পাকিস্তানের সিজফায়ারের একদিন আগে সিএনএন কে একটি রিপোর্ট দিয়েছিল তিনি সেখানে বলেছিল যে আমি আপনাকে সবকিছু বলতে পারছি না, কিন্তু অনেক গম্ভীর আর গুরুত্বপূর্ণ জানকারি আমার হাতে এসেছে, যেটার কারণে আমরা দুই দেশের মাঝে তৎকাল কথাবার্তা বলে আমরা এই যুদ্ধটাকে এখানে থামিয়ে দিই, বা যুদ্ধ সম্মতিতে বা যুদ্ধ থামানোর সম্মতিতে দুজনকে রাজি করায়। এটা ছাড়া আপনাদের একটা খবর শুনেছেন যে আফগানিস্তান, কাজাকিস্তান আর পাকিস্তানের ঘরের ভেতরে ভূমিকম্প হয়েছে। আপনাদের মনে এবার হতে পারে যে ভূমিকম্প তো একটা ন্যাচারাল জিনিস, এটা আবার না হওয়ার কি আছে? হ্যাঁ বন্ধুরা, এটা একদম সঠিক কথা। ভূমিকম্প ন্যাচারাল জিনিস, এটা কখন কোথায় কার দেশের ভেতর হবে, কখন হবে, কোন টাইমে হবে, সেটা কেউ জানে না। কিন্তু এটা যদি তার সাথে যুক্ত থাকে, মানে ভারতের আক্রমণের সাথে, তাহলে ব্যাপারটা কিন্তু একটু চিন্তারই আছে। কেন বললাম দেখুন, এই যে ভূমিকম্পের টাইম ঠিক সেটাই যে টাইমে ভারত সেখানে বোম্বিং করেছিল, মানে ওই পাহাড়ে পাকিস্তানের নিউক্লিয়ার ফ্যাসিলিটির উপর। তাই কিছু এক্সপার্ট এখন এটাই মনে করছে যে ভারতের অ্যাটাকে পাকিস্তানের ভূগর্ভে যে সমস্ত নিউক্লিয়ার ওয়েপন স্টোরেজ ছিল সেগুলো ভূগর্ভের ভেতরেই ব্লাস্ট হয়ে গেছে, মানে আমাদের মিসাইল ফেলার পরপরই। আর এই যে ভূমিকম্প আর মিসাইল ফেলার টাইম, এই দুটোর কমিউনিকেশন এখন এই সমস্ত জিনিসগুলোকে আরো বেশি করে এক্সপোজ করছে। আগেও হয়নি, পরেও হয়নি, মিসাইল ফেলার সাথে সাথে। এবার কেন হলো? হয়তো আমাদের মিসাইল যখন সেই জায়গায় টার্গেটে হিট করে, সেই হিট করার পরে সেখানে প্রচুর পরিমাণে হাই এক্সপ্লোসিভ এনার্জির ফলে সেখানে একটা হিট জেনারেট হয়। আর এই হিট জেনারেটরের ফলে সেখানে প্রচুর পরিমাণে গরম তৈরি হয়, আর সেটিতে সেখানকার নিউক্লিয়ার ওয়েপনগুলো এক্সপ্লোসিভ হয়ে যায়, মানে ব্লাস্ট হয়ে যায়। আর এটাই কারণ সব থেকে বেশি জরুরি প্রমাণিত হচ্ছে, কারণ এই জায়গাটায় চারিদিকে রেডিয়েশন ছড়িয়ে গেছে, সেখানে 1000 বছর পর্যন্ত এখন কেউ যেতে পারবে না। এমনকি ওর ভেতরে যারা কাজ করতো এই নিউক্লিয়ার ফ্যাসিলিটির সাথে যুক্ত, তারা সবাই ওখানে মারা গেছে, আর সবকিছু ওখানেই ছেড়ে চলে আসতে হবে। আর এই ঘটনাটা এই কারণে জোরদার হচ্ছে, কারণ এই ঘটনার পরে পরে পাকিস্তানের আকাশে, মানে ইসলামাবাদের আকাশের আশেপাশে একটি বিমানকে ট্র্যাক করা হয়েছে। এটা কিন্তু কোনো সাধারণ ফাইটার প্লেন বা বিমান নয়, এই বিমানটা কোনো সাধারণ বিমান বলা চলে না। এটা হচ্ছে পাকিস্তানের বিমান নয়, বরং এটি হচ্ছে আমেরিকার বিমান, আমেরিকার তৈরি কিং 350 বিমান। হ্যাঁ, এটা হচ্ছে আমেরিকার ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি এজেন্সির একটি বিমান। আবারও বলছি, এটা হচ্ছে আমেরিকার ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি এজেন্সির একটি বিমান। এবার ভাবুন, যুদ্ধ হলো ভারত পাকিস্তানের মাঝে, ওখানে অন্য কোনো বিমান থাকার কথা, এমনকি খবর শুনতে পাওয়া যাচ্ছে আরো দুটো বিমান চলে এসেছে পাকিস্তানের ঘরের ভেতরে। এখন এই কথাটা শুনে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভারত করলো পাকিস্তানে হামলা, এখানে আমেরিকার বানানো কিং 350 ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি এজেন্সির বিমান কি করছে? এটাই সব থেকে বড় প্রশ্ন। আর এই জিনিসটাই গোটা বিশ্ব সামনে এক্সপোজ করছে, পাকিস্তানের নিউক্লিয়ার এক্সপ্লোজ হয়ে গেছে, মানে ব্লাস্ট হয়ে গেছে। মানে পাকিস্তানের কিরান হিলের কাছে নিউক্লিয়ার ব্লাস্টের যে খবর বেরিয়ে আসছে, তারপরে পাকিস্তানের ঘরের ভেতরে আমেরিকার এই বিমান আসে, সেখানে এখন রেডিয়েশনকে খুঁজছে। এই বিমান শুধুমাত্র এই কাজেই ব্যবহার করা হয়। তাহলে আপনারা ভাবুন, পাকিস্তানের ঘরের ভেতরে এখন এই বিমানের কি কাজ? যেটাই হোক বা যাই হোক, পাকিস্তানের ঘরের ভেতরে বড় কিছু একটা সংকেত পাওয়া গেছে, আর এই সবকিছু ইশারা করছে পাকিস্তানের ঘরের ভেতরে নিউক্লিয়ার ব্লাস্ট হয়ে গেছে। দেখুন, সব না হলে যদি কিছু হয়, পাকিস্তানের টেনশন বেড়ে গেছে। আর এই জিনিসটা পাকিস্তানকে স্বীকার করানোর এখন একমাত্র পন্থা রয়েছে ভারতের হাতে। কোনটা বলুন তো? বেশি কিছু না, আমাদের যে নিউক্লিয়ার ওয়েপন ইউজের যে পলিসি রয়েছে, যে নো ফার্স্ট ইউজ, বেশি কিছু না, জাস্ট ভারতের তরফ থেকে এই মুহূর্তে একটা ফেক হলেও অ্যানাউন্সমেন্ট যদি করে দেয় না, যে ভারত নো ফার্স্ট ইউজ নিউক্লিয়ার ওয়েপন যে পলিসি করে রেখেছিল সেটাকে তুলে নিল, আর কিচ্ছু করা লাগবে না, তাহলে অলরেডি এখন পাকিস্তান ধরে নেবে বা ভেবে নেবে যে আমাদের এই কর্মকাণ্ড ভারতের হাতে লেগে গেছে, সেই জন্য ভারত আমাদের উপর আগেও আক্রমণ করতে পারে। যখনই পাকিস্তান ভারতের নো ফার্স্ট ইউজ নিউক্লিয়ার যে রুলসটা যখন শুনতে পাবে যে ভারত এটা তুলে নিয়েছে, মানে ভারত পাকিস্তানের ঘরের ভেতরে আগে আক্রমণ করতে পারে, তখন পাকিস্তান ভারতকে নিয়ে কোনো না কোনো স্টেটমেন্ট অবশ্যই দেবে, গ্যারান্টি বলছি। আর ওই মুহূর্তে পাকিস্তান যদি কোনো স্টেটমেন্ট দেয়, আপনারা এতটুকু কনফার্ম হয়ে যাবেন পাকিস্তানের ঘরের ভেতরে তাদের নিউক্লিয়ার ওয়েপনের ফ্যাসিলিটিতে ব্লাস্ট হয়েছে।
এটাই সব থেকে বড় কারণ। নয়তো দেখুন, ভারত পাকিস্তানের ওয়ারের আগে পর্যন্ত পাকিস্তানের সাধারণ আবাম, অশিক্ষিত আবাম গুলো, পাকিস্তানের নেতা, পাকিস্তানের মন্ত্রী, পাকিস্তানের সেনা কথায় কথায় ভারতকে যে কোনো বিষয়ে নিউক্লিয়ার ধামাকা করার ধমকি দিত বা নিউক্লিয়ার আক্রমণের ধমকি দিত। কিন্তু এই যে ছোটখাটো একটা যে কনফ্লিক্ট হলো দুই দেশের মাঝে, সেটাকে নিয়ে পাকিস্তানের কোনো নেতা বা মন্ত্রীগণ কি নিউক্লিয়ারের ধমকি দিয়েছে? আর এই জিনিসগুলোই বেশি আর সব থেকে বেশি এক্সপোজ করছে পাকিস্তানকে। তাহলে মনে হয় পাকিস্তানের ঘরের ভেতরে কিছু তো একটা অবশ্যই হয়েছে। যাই হোক, এখনো পর্যন্ত এটাকে নিয়ে অনেক তথ্য বাইরে বেরিয়ে আসা বাকি আছে। কেননা আমেরিকার এই নিউক্লিয়ার রেডিয়েশন খোঁজার বিমান, আরো দুটো দেশ থেকে সেম টাইপের বিমান আসা, পাকিস্তানের ঘরের ভেতরে আমেরিকার বিমান সার্চিং, এই সবকিছু করে জটিলতা করে। প্লাস ভূমিকম্প ন্যাচারাল জিনিস, কিন্তু ভারতের আঘাতের পরে ভূমিকম্প হয়েছে। যাই হোক, এই সময়টা যদি আর বেশি না, দুদিন যদি ওয়ার চলতো, তাহলে 1971 সালে পাকিস্তানকে যেভাবে ঘুটনিকে বসে 93 সেনাকে সারেন্ডার করে একটা স্বর্ণাক্ষরে ইতিহাস তৈরি করা হয়েছিল, সেম জিনিস এবারও হতে হলো না। তবে ইচ্ছা আছে বা আশা আছে, খুব তাড়াতাড়ি এটা করানো সম্ভব। আর এটা কিভাবে, সেটা অন্য কোনো একটা ভিডিওতে বলবো। কেননা এই মুহূর্তে পাকিস্তানের এই যে নিউক্লিয়ার ওয়ারহেড এক্সপ্লোসিভকে নিয়ে এই যে ব্যাপারটা আপনাদের সামনে ডিসকাস করলাম, এই ব্যাপারটা আপনাদের কাছে কতটা সত্য বলে মনে হয়, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।